আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবুর রহমান নিয়ে আসলাম যারা এবছর পরীক্ষা দিবেন প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা। সমাপনী পরীক্ষা তো আপনাদের পদার্থবিজ্ঞান সাজেশন আমি গত ভিডিওতে দিচ্ছি, মানে গত দিন আমি ভিডিও রেকর্ড করে আমি আপনাদের জন্য পাঠিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে আমরা গতদিন আমরা ফিজিক্সের উপর দিয়েছি, আজকে কেমিস্ট্রির উপর দিব। তো একটু আমার সাজেশনটা ফলো করবেন, আশা করা যায় যে এর মধ্যে থেকে কমন পড়বে। আর যারা আমাদের গ্রুপে অ্যাড হন না এখনো গ্রুপে অ্যাড হবেন। গ্রুপে অ্যাড হলেই আপনারা আরো বিভিন্ন হেল্প পাবেন। ক এবং খর জন্য বিষয়গুলা কিন্তু অলরেডি মনে হয় আপলোড হয়ে গেছে, অলরেডি গ্রুপে। তো যাই হোক, যারা সমাপনী পরীক্ষা দিবেন, অর্থাৎ যারা এই আলিম অথবা এসএসসি প্রথম বর্ষ যে পরীক্ষাটা দিয়ে আপনারা সেকেন্ড ইয়ারে উঠবেন, সেই পরীক্ষাটার আমি সাজেশন দিব। সাজেশনের মধ্যে আপনাদের 3টা অধ্যায় সিলেবাসে আছে। একটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই অধ্যায়টা এই অধ্যায়টা আছে। এরপর হচ্ছে রাসায়নিক পরিবর্তন, চতুর্থ অধ্যায়, সেটাও আছে। আর হচ্ছে পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন। তবে আমি বলি কর্মমুখী রসায়ন বাদ দিয়ে দেন, ওইটা আপনার সিলেবাসে আছে, বাট ওটা আপনার পড়ার প্রয়োজন নাই, ওটা বাদ। তাহলে বাকি রইল কয়টা? 2টা। এই 2টা অধ্যায় থেকে আমি যা বলবো এতটুকু পড়বেন, আপনি 100-এ 100 পাবেন। 100-এ 100 কিভাবে রাখেন? এমসিকিউ এর জন্য যে কাজটা, সেটা আমি ফিজিক্সের দিন বলছি, কেমিস্ট্রিও সেম কথাই। আপনার কাছে অবশ্যই ওই ফিজিক্সের ক্ষেত্রে কার বই অবশ্যই থাকা উচিত ছিল? ইসহাক স্যারের বই। আর আপনি কেমিস্ট্রির জন্য যে স্যারের বইটা ইউজ করবেন সেটা হচ্ছে এই স্যারের বইটা আপনার অবশ্যই থাকতে হবে। কি লেখছি? হাজারীনাথ। এই হাজারীনাথ স্যারের যে বইটা ফার্স্ট পার্ট আপনার অবশ্যই পড়ার টেবিলে থাকতে হবে। নতুন হোক পুরান হোক, 2-1 বছর আগের হতে পারে, ওইটা ব্যাপার না, কিন্তু থাকতে হবে। আর বিশেষ করে যারা মেডিকেলের প্রিপারেশন নেবেন তাদের জন্য আমি বলি যে অবশ্যই নতুনটাই থাকতে হবে। মেডিকেল যারা যাদের পড়ার ইচ্ছুক যে আমরা মেডিকেলে পড়বো, তাদের কাছে অবশ্যই নতুনটাই থাকতে হবে। এই সাকসারের বই একদম নতুনটাই থাকতে হবে। যাই হোক, এই যে হাজারীনাথ স্যারের বইয়ে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যায়টা যতটুকু পারেন, সম্পূর্ণ পড়তে পারবেন না, সম্পূর্ণ পড়া সম্ভব না। আপনি প্রত্যেকটা টপিক যেগুলো দেখবেন যে একটু গুরুত্বপূর্ণ, কিছু কিছু টপিক কিন্তু দেখলেই বোঝা যায় যেগুলো পড়ার প্রয়োজন নাই। আপনি যেখান থেকে একটু শর্ট প্রশ্ন তৈরি করতে পারতেছেন, ওইগুলা সব পড়ে যাবেন, এমসিকিউর জন্য আপনার কাভার হয়ে যাবে। আর অধ্যায়ের শেষে যদি কোনো প্রকার সারাংশ বা এরকম কোনো কিছু পান, তাহলে ওটা মুখস্থ করে ফেলাবে, বা শখের মাধ্যমে যে বিষয়গুলো থাকে ওইগুলো আপনারা মুখস্থ করে ফেলাবেন সব। ওইগুলা মুখস্থর কোনো বিকল্প নাই, ওইগুলা মুখস্থ করবেন এবং বিগত 5-7 বছরের এমসিকিউ প্রশ্নগুলো সলভ করবেন, তাহলে আপনার এমসিকিউ প্রস্তুতি আপনি 25-এ 25 পাবেন। এরপর হচ্ছে সিকিউ। সিকিউ এর মধ্যে আপনার 2টা পার্ট, একটা হচ্ছে ক খ একটা বিষয় নিয়ে পড়তে হয়, গ ঘ আরেকটা আলাদা টপিক। তো আসলে গত দিন আমার ক খ দেওয়া হয়েছিল না, আজকে আমি ক খ ভিডিওতে বলে দিই, এটা আপনারা একটু টিক দিবেন। তাহলে তৃতীয় অধ্যায়ের আমরা ক নম্বর শুরু করি। তৃতীয় অধ্যায়ের ক নম্বর আমরা শুরু করি, এগুলো আপনারা একটু দাগ দিবেন, তাহলে এগুলো আপনাদের একটু কাজে আসবে। আমি যে কয়েকটা বলবো এই কয়েকটা পড়লেই আপনাদের ক খ কাভার হয়ে যাবে। তো ক নম্বরের জন্য আপনারা পড়বেন, যারা এই 27 ব্যাচ, আপনাদের জন্য আমি বলি
যে আপনারা আধুনিক পর্যায় সূত্রের সংজ্ঞা, এটা আপনারা পড়বেন। আধুনিক পর্যায় সূত্রের সংজ্ঞাটা পড়বেন। এরপর হচ্ছে মিথ্যার ধাতু কাকে বলে, বিরল মৃত্তিকা ধাতু কাকে বলে, আয়রন 3+ ইলেকট্রন বিন্যাস। এরপর হচ্ছে পি ব্লক মৌল কি, অবস্থান্তর মৌল কাকে বলে। এরপরে ডি ব্লক মৌল, অর্থাৎ ব্লক মৌলগুলা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, কোনটা কয়টা করে ধাতু, মানে ধাতু বলতে আবার ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, এগুলা যেগুলো আছে এগুলা সব পড়বেন। এরপর হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে যেগুলো আছে না, যেমন পর্যায়বৃত্ত ধর্ম জিনিসটা কি, এরপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, এগুলা কোনটা কাকে বলে, মানে ইলেকট্রন আসক্তি কাকে বলে, আয়নীকরণ শক্তি কাকে বলে, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, এই বিষয়গুলো আপনার পড়তে হবে। এরপরে আছে আপনার পোলার আয়ন কি, এটা আপনার ইম্পর্টেন্ট। আর কিছু কিছু একটু লেস ইম্পর্টেন্ট আছে, যেমন হচ্ছে উভধর্মী অক্সাইড বন্ধন, রাসায়নিক বন্ধন কি, এগুলো একটু কম ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অরবিটাল কাকে বলে। এরপর হচ্ছে সিগমা বন্ধন কি, সিগমা বন্ধন পাই বন্ধন দেখে যাবেন। সংকরায়ন কাকে বলে। এরপর হচ্ছে পোলারিটি কাকে বলে, হাইড্রোজেন বন্ধন কাকে বলে। যে বিষয় কয়েকটা বললাম, এই কয়েকটা পড়ে গেলে আপনার ক নম্বর হয়ে যাবে। এরপর খ নম্বরের জন্য যদি যাই, খ নম্বরে আপনার আমি এখানে অনেক প্রশ্নই আসলে আছে, কিন্তু সব প্রশ্নই আমি দিব না, আমি কয়েকটা আপনাদের জন্য দিতেছি, আবার কয়েকটা পড়েন, আশা করা যায় এর মধ্যে থেকে কমন পড়বে। সোডিয়াম প্লাস গঠিত হলেও সোডিয়াম প্লাস প্লাস গঠিত হয় না কেন? দেখেন এই প্রশ্নটা আসলে খুবই ইম্পর্টেন্ট। সোডিয়াম প্লাস গঠিত হয়, কিন্তু সোডিয়াম প্লাস প্লাস গঠিত হয় না, কেন গঠিত হয় না সেটা ব্যাখ্যা করতে হবে। কারণ অধিক পরিমাণে শক্তি প্রয়োজন হয়, আর এত পরিমাণ শক্তি আসলে দেওয়া সম্ভব না, এই কারণেই তো এই বিষয়টা এখানে ব্যাখ্যা করছে। আয়রন 2+ এবং আয়রন 3+ আয়ন দ্বয়ের মধ্যে কোনটি অধিক স্থায়ী, কোনটি বেশি স্থায়ী, এটা ব্যাখ্যা করতে হবে আয়রন 2+ এবং আয়রন 3+ এর মাধ্যমে। ক্রোমিয়াম ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায় কেন, ক্রোমিয়াম কেনই বা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়, এই জিনিসটা পড়তে হবে। এরপর হচ্ছে অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে কেন, অবস্থান্তর মৌল যেগুলো আছে ওইগুলা রঙিন যৌগ গঠন করে কেন, এগুলা ব্যাখ্যা করতে হবে। এরপর যদি আপনাদেরকে আমি আরো দেই, অবশ্যই এগুলা টিক দিবেন বা অবশ্যই খাতায় লিখবেন, মানে ভিডিওটি একটু স্কিপ করে আপনি দেখার চেষ্টা করবেন। এরপর হচ্ছে সিএফ অরবিটাল গঠিত হয় না কেন, মানে কোন একটা অরবিটাল গঠিত হয় না কেন, এখানে 3F নিচে অন্য একটা কিছু কিন্তু দিতে পারে। 3F কেন গঠিত হয় না সেটা যদি একটু বলি, এফ এর মান মানে এল, মানে এফ এর জন্য এল এর মানটা কি হয়, এফ এর জন্য এল এর মান হয় আমাদের 3, তাহলে এন এর মান হচ্ছে 3। এন এর মান এবং এল এর মান আমরা কোয়ান্টাম সংখ্যার মধ্যে পড়ছি দ্বিতীয় অধ্যায়ে। তো এন এর মান এবং এল এর মান কি কখনো সমান হতে পারে, কখনো সমান হতে পারে না, এই কারণে আসলে মূলত 3F গঠিত হয় না। একদম সহজ কথা এগুলা। AlCl3 ডাইমার গঠন করে ব্যাখ্যা করো, এটা আপনারা একটু দেখবেন। এরপর হচ্ছে ফ্লোরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল, ফ্লোরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল, এটা আপনারা একটু দেখবেন। তো এই বিষয়গুলো দেখলেই আশা করা যায় আপনার খ নাম্বার কভার হয়ে যাবে। খ নাম্বারের জন্য যে কয়েকটা দিচ্ছি এই কয়েকটাই আপনার আগে পড়েন, 5-7টা দেওয়া হয়েছে। তাহলে ক নম্বর খ নম্বর আমি দিলাম, এই বিষয়গুলো পড়বেন। আর আমি যদি সময় পাই তাহলে আমি টাইপ করে দিয়ে দিব, আমি আসলে গতদিন সময় পাই নাই, এই কারণে আসলে পড়াশোনাটা দিতে পারি নাই। আচ্ছা যাই হোক, এবং এখন আমরা দিব হচ্ছে ছোট ঘ এবং বড় ঘ, গরু এবং ঘোড়া দিব এখন। গরু ঘোড়া এখন নেন। গরু ঘোড়ার মধ্যে আপনারা আমি কয়টা টপিক, এখানে 5টা টপিক আমি আপনাদেরকে দেই, যেহেতু একটা সাজেশন, এখানে অনেকগুলা টপিক আছে, একটা রসায়নে একটা অধ্যায় আসলে অনেকগুলা টপিক আছে, আর একটা অধ্যায় অনেক পাহাড় পরিমাণ বড় বড় এক একটা অধ্যায়। তো বিভিন্ন ব্লকের যে মৌলসমূহ আছে এদের যে সাধারণ ধর্ম, এস ব্লক মৌলের ধর্মগুলা কি কি, বা কোনটা এস ব্লক মৌল, কোনটা পি ব্লক মৌল, কোনটা ডি ব্লক মৌল, কোনটা এফ ব্লক মৌল, বিশেষ করে ডি ব্লক মৌলের ক্ষেত্রে কিন্তু আবার আছে
অবস্থান্তর মৌল, এগুলা রঙিন যৌগ গঠন করে, এরা জটিল যৌগ গঠন করে, এরকম বিভিন্ন বিষয় কিন্তু থাকে। তো কোন ব্লকের মৌল কি বা কয়টা, এগুলার কি ধর্ম আছে, আন্ত অবস্থান্তর মৌল মানে এফ ব্লক মৌল কোনটা কোনটা, এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এই টাইপটা আপনারা একটু পড়বেন। এরপর হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, এই বিষয়গুলা। যে ফ্লোরিনের অপেক্ষা ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কম কেন, দেখেন এটা কিন্তু ব্যতিক্রম। উপর থেকে নিচের দিকে গেলে আমার তড়িৎ ঋণাত্মকতা কি হয়, বাড়ে। তাহলে ফ্লোরিনের নিচে ক্লোরিন, তাহলে ক্লোরিনের বেশি হওয়ার কথা, কিন্তু ক্লোরিনের কম কেন, এটা ব্যাখ্যা করতে হবে। এরকম এরকম আয়নীকরণ শক্তি যেটা যত স্থিতিশীল, ওটার আয়নীকরণ শক্তি তত বেশি হয়। তড়িৎ ঋণাত্মকতা দিয়ে আমাদের বেশ কিছু প্রশ্ন সলভ করতে হয়। তো এই বিষয়গুলো আমরা দেখবো। তাহলে দুইটা টপিক আপনাদের জন্য আমি দিলাম, সেটা হচ্ছে বিভিন্ন ব্লকে মৌল সময়ের সাধারণ ধর্মাবলী, এরপর যে পর্যায়বৃত্ত ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, এই বিষয়টা আপনাদের একটু দেখতে হবে। এরপরে আমি সরাসরি চলে যাবো হচ্ছে অরবিটালের সংকরণ, sp sp2 sp3 sp3d, কোনটা কোন প্রকার অরবিটাল, কেন অরবিটাল হইলো, আর এটার ব্যাখ্যা কি, মানে এটা কেন হইলো, এটা কি কি বন্ধন গঠন করতে পারবে, কোনটা পাই বন্ধন কয়টা হবে, সিগমা বন্ধন কয়টা হবে, এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে। এরপর মুক্তজোর ইলেকট্রনের প্রভাবে যে বন্ধন কোণের যে পরিবর্তনটা হয়, মানে পানির মুক্তজোর ইলেকট্রন হচ্ছে 2 জোড়া, এরা 109 ডিগ্রি 5 মিনিট, এটা না হয়ে কেন 104 ডিগ্রি হইল, কারণ এক জোড়া অরবিটালের জন্য, এক জোড়া মুক্তজোর ইলেকট্রনের জন্য 2.5 ডিগ্রি করে কমবে, এক জোড়া মুক্তজোর ইলেকট্রনের জন্য 2.5 ডিগ্রি করে কমে যায়। এই বিষয়টা আপনাদের একটু মাথায় রাখতে হবে। তো এইভাবে আপনারা একটু ব্যাখ্যা করবেন। এরপরে বন্ধন কোণের উপর মুক্তজোর ইলেকট্রনের প্রভাব, এই বিষয়টা গেল। আর যদি সর্বশেষ পারেন তাহলে ফাজানের নীতিটা পড়া যাবেন। পোলার এবং পোলার আয়ন, পোলার আয়ন ব্যাখ্যা, এই বিষয়টা আপনারা একটু পারলে দেখা যাবেন। তাহলে এই তৃতীয় অধ্যায় আমাদের এতটুকু পড়লে চলবে। চতুর্থ অধ্যায়ে আপনি 3টা টপিক আপনাদের আমি দিব, এই 3টা টপিক আপনারা পড়বেন। আমি কিন্তু সবগুলো দিতেছি না, বলতে পারেন যে একটা অধ্যায় থেকে 5টা টপিক দিল আমাকে, এতগুলো সম্পূর্ণ দিয়ে দিল, কিন্তু আমি কিন্তু এর মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ আছে যেগুলো আমি বাদ রাখছি, মানে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ ওগুলো বাদ রাখছি, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওগুলো দিচ্ছি। আচ্ছা যাই হোক, চতুর্থ অধ্যায়ও সেম কাজটাই, ক খন্ডন আমি যে বলে দিব এগুলো পড়বেন। আগে দিয়ে হচ্ছে গ ঘ, গ ঘর জন্য যে কাজটা পড়বেন সেটা হচ্ছে 3টা প্রভাব আছে আমাদের, 3টা প্রভাব, তাপমাত্রা, তাপের প্রভাব, চাপের প্রভাব এবং ঘনমাত্রা প্রভাব, যে লার সাথে লেয়ার নীতিটা যা আছে এটা সহ এই বিষয়টা আপনারা একটু পড়বেন, এই বিষয়টা পড়বেন। এরপর হচ্ছে আপনারা যে কাজটা করতে পারেন, পিএইচ স্কেল, পিএইচ নির্ণয়, পিওএইচ নির্ণয় এবং পিএইচ এবং পিওএইচ দুটার যোগফল 14 হয়, এই বিষয়গুলা, পিএইচ নির্ণয়, পিওএইচ নির্ণয়, এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। এরপরে হচ্ছে কেপিকেসি, আপনি চাইলে দেখতে পারেন, কেপিকেসি অনেকটা গুরুত্বপূর্ণ, কেপিকেসিটা আমাদের পড়তে হবে। তবে কেপিকেসি আর হচ্ছে পিএইচ এই দুটো সমান গুরুত্বপূর্ণ। কেপিকেসি যে নির্ণয়, কেসি নির্ণয় করো, কেপি নির্ণয় করো, এই বিষয়টা আমাদের অবশ্যই দেখতেই হবে, এটা আমাদের গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের দুইটা, এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে দুইটা, মানে দুইটা টপিক। একটা হচ্ছে লার সাথে লেয়ার নীতি, যেটা আমাদের তাপের প্রভাব, চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব এগুলা আছে। আর এরপর হচ্ছে বাফার দ্রবণ, যে দ্রবণের সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে কোন দ্রবণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না। এই টপিকটা আপনার দেখতে হবে। তাহলে 4টা টপিক আপনি দেখবেন, 4টা। একটা হচ্ছে লার সাথে লেয়ার নীতি, এরপর হচ্ছে কেপিকেসি, এরপর পিএইচ, পিওএইচ আর হচ্ছে বাফার দ্রবণ। এই 4টা টপিক আপনার দেখলে গ এবং ঘ শেষ, আর কিছু লাগবে না। আচ্ছা, তাহলে আমরা এখন ক খর জন্য কিছু দিই। ক খর জন্য দিলে আমাদের এই চতুর্থ অধ্যায় শেষ এবং আমাদের সাজেশন শেষ হবে। আমি তো দিবই হচ্ছে এই তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় তো আর পড়ার প্রয়োজন নাই, ওটা একদম লেস ইম্পর্টেন্ট, ওটা থেকে কোনোদিন প্রশ্ন আসবে না, ওটা পড়ার কোনো প্রয়োজন নাই।
তাহলে আমরা চতুর্থ অধ্যায়ে আমরা কি পড়বো দেখেন, ক খর জন্য দেখি ক খ প্রশ্ন কোথায়, ক খ গুলা দেখে আমি দিতেছি আপনাদের। ক খর জন্য কি পড়তে হবে, ক নম্বরের জন্য আমি এটা শুরু করি। ক নম্বরের জন্য গ্রিন কেমিস্ট্রি কি? দেখেন এই প্রশ্নটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যে গ্রিন কেমিস্ট্রি কি, অর্থাৎ গ্রিন এই বিষয়টা, যে রসায়নের যে শাখায় কোনো রাসায়নিক দ্রব্যাদির উৎপাদন, ব্যবহার ও বজ্র ব্যবস্থাপনার জন্য টেকসই ও নিরাপদ পরিবেশ সহ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, তাকে গ্রিন কেমিস্ট্রি বলে। আচ্ছা, এটা পড়তে পারেন। আর এগুলা কিছু জিনিস আছে, যেমন অ্যাটম ইকোনমি, সক্রিয়ণ শক্তি, বিক্রিয়ার হার ধ্রুবক, এগুলা অতটা ইম্পর্টেন্ট না, এগুলা না পড়লেও চলবে। কিন্তু অটোপ্রভাবক কাকে বলে, এখানে একটা প্রশ্ন আছে যে অটোপ্রভাবক কাকে বলে, এটা আপনারা একটু দেখবেন। এরপর যে প্রশ্নটা দেখবেন, রাসায়নিক সাম্যাবস্থা কি, এটা আপনারা দেখবেন। তো তিনটা প্রশ্ন কিন্তু আমি অলরেডি বলে ফেলছি। একটা হচ্ছে আপনি গ্রিন কেমিস্ট্রি কি, এটা আপনারা পড়বেন। এরপর হচ্ছে অটোপ্রভাবক কাকে বলে, এরপর হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা কি, এরপর হচ্ছে লা-শাতেলিয়ার নীতিটি ব্যাখ্যা করো। এরপর হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভরক্রিয়ার সূত্রটা অবশ্যই দেখে যাবেন। এরপর হচ্ছে কেসি বলতে কি বোঝায়, বিয়োজন মাত্রা কি, এগুলো আপনি চাইলে একটু দেখে যেতে পারেন। আয়নিক গুণফল কি, এই বিষয়টা একটু দেখে যাবেন। এরপর যে বাফার দ্রবণ কি, এই বিষয়টা। এরপর হচ্ছে দ্রবণ তাপ কাকে বলে, এই কয়েকটা বিষয় দেখে গেলে আপনাদের ক নম্বর হয়ে যাবে। আশা করা যায় এর মধ্যে থেকে আমাদের কমন আসবে। এরপর হচ্ছে খ নম্বরে যদি আমি যাই, খ নম্বরে গ্রিন কেমিস্ট্রির তাৎপর্যগুলা ব্যাখ্যা করতে বলছে। উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না কেন, সেটা একটু ব্যাখ্যা করবেন। এরপর হচ্ছে এই পাশে খুবই ইম্পর্টেন্ট, রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল অবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে একটা গতিশীল অবস্থা, এটা ব্যাখ্যা করো, এটা ইম্পর্টেন্ট। কেসি এর মান শূন্য হয় না কেন, কেসি এটার মান কখনো শূন্য হয় না কেন। আর কেপি এর মান না কেসি এর মান শূন্য অথবা অসীম, এই প্রশ্নটা আপনারা পড়বেন। কেসি এর মান শূন্য অথবা অসীম হয় না কেন, কেপি এর মান শূন্য হয় না কেন, আর এই বিষয়গুলো হয় না কেন এই বিষয়গুলো একটু দেখবেন। এরপর হচ্ছে বিশুদ্ধ পানির পিএইচ এর মান 7 কেন, পিএইচ এর স্কেল 0 থেকে 14 এর মধ্যে সীমাবদ্ধ কেন। পিএইচ থেকে কি পড়বেন, বিশুদ্ধ পানির যে পিএইচ এটা 7 কেন, আর হচ্ছে পিএইচ এর মান, পিওএইচ এগুলোর মান 0 থেকে 14 এর মধ্যে সীমাবদ্ধ কেন, 14 থেকে বেশি হলো না কেন, 0 থেকে কম হলো না কেন, এই বিষয়টা আপনার পড়তে হবে। তাহলে আপনার খ নম্বর আপনি পারবেন। তবে আরেকটা প্রশ্ন দিই, সেটা হচ্ছে রক্ত একটি উৎকৃষ্ট বাফার দ্রবণ, ব্যাখ্যা করো। রক্ত একটি উৎকৃষ্ট বাফার দ্রবণ, এটা ব্যাখ্যা করো। তো যে প্রশ্ন কয়েকটা দিলাম তৃতীয় অধ্যায় থেকে ওই কয়েকটা পড়বেন, আর চতুর্থ অধ্যায় থেকে যেটা দিলাম ওই কয়েকটা পড়লেই আপনাদের কভার হয়ে যাবে। তো সাজেশনের ক্লাস আর বেশি বড় না করাই ভালো। হ্যাঁ, আর আমরা আগামী দিন নিয়ে আসবো হচ্ছে বায়োলজির উপর সাজেশন দেওয়ার চেষ্টা করব। আর আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।